আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। আজকে আমাদের চতুর্থ লেকচার। এখানে পড়বো হচ্ছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এবং আণবিক ভর, লাস্ট ওয়ান। আচ্ছা, তো এর আগে আমরা আমাদের ইলেকট্রনের ভর সম্পর্কে জেনেছি। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। 31 কেজি। প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻27 কেজি, SI কেজিতে। এবং নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। তাহলে আমরা সবচাইতে ভারী কণা পাচ্ছি আসলে পরমাণুর কেন্দ্রে যেটা থাকে প্রোটন এবং নিউট্রনটাকে। প্রোটন এবং নিউট্রন হচ্ছে 1.673, যথাক্রমে প্রোটন এবং নিউট্রন হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। তাহলে আমাদের সবচাইতে ভারী কণা আসলে কিন্তু নিউট্রন। পরমাণুর ভিতরে সবচাইতে ভারী কণা হচ্ছে নিউট্রন, যেটার ভর হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। এরপরে হচ্ছে প্রোটন, যেটা হচ্ছে 1.673 × 10⁻27 কেজি। সবচাইতে হালকা কণা হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, যেটা আমাদের এখানে ঘূর্ণায়মান থাকে। এবং এর ভর এতই কম, 1837 ভাগের কম, এটা কিন্তু আমাদের প্রোটনের চাইতে। তাহলে এতই কম, এটাকে কিন্তু আমরা স্কিপ করতে পারি, বা আমরা পরমাণুর টোটাল ভর যাচাইয়ে বা বের করতে গিয়ে আমরা ইলেকট্রনের ভরটাকে কিন্তু স্কিপ করতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। খুব একটা মানে আমাদের অসুবিধা হবে না, কারণ এর ভরটা খুবই কম। হ্যাঁ, তো আমাদের প্রোটনের ভরটা আমরা জানি, নিউট্রনের ভরটা আমরা জানি, এবং এখানে আমাদের প্রোটন এবং নিউট্রন কিন্তু জানি পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাই না? প্রোটনের ভর হচ্ছে 1.673, নিউট্রনের ভর হচ্ছে 1.675। তার মানে যে দুটো ভারী কণা আমরা পাচ্ছি তিনটা মৌলিক কণার মাঝে, দুটাই কিন্তু আমাদের নিউক্লিয়াসের ভিতরে। হ্যাঁ, দুটাই কিন্তু আমাদের নিউক্লিয়াসের ভিতরে। তার মানে পরমাণু যা ভর আছে আসলে সেটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে আছে, যেখানে কক্ষপথের ইলেকট্রনগুলোর ভর আমাদের নগণ্য। হ্যাঁ, এগুলো স্কিপ করা যাবে পরমাণুর ভর নির্ণয়। তার মানে আমাদের পরমাণুর ভর বলতে আসলে আমরা বুঝছি নিউক্লিয়াসের ভরটা। নিউক্লিয়াসের ভরটাই মূলত আমাদের পরমাণুর ভরটাকে এই যে ইন্ডিকেট করবে আর কি। হ্যাঁ, তো আমাদের এই যে ভ্যালুগুলো কিন্তু কেজিতে দেওয়া, যার কারণে আমাদের প্রাত্যহিক জীবনে এইগুলো কিন্তু আমরা ইউজ করতে একটু সমস্যায় পড়তে হতে পারে। সো এই জন্য আমরা এখানে নতুন একটা একক নিয়ে আসবো, সেটা হচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট নামক একটা একক নিয়ে আসবো। তো আমরা জানি আমাদের বিভিন্ন সিচুয়েশন ভেদে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম একক ব্যবহার করি। আমাদের এসআই একক যদিও কেজি, কিন্তু আমরা যখন ঔষধের ক্ষেত্রে ঔষধের রাসায়নিক যে উপাদান, রাসায়নিক দ্রব্য, ওটার পরিমাপে কিন্তু আমরা মিলিগ্রামে এককটা বেশি ইউজ করি। এরপরে হচ্ছে একটা বিশাল যে হাতির ওজনের যখন আমরা করি, তখন হাজার বা টন, 1000 কেজি বা টন, এগুলোই কিন্তু আমরা ইউজ করি। সেমভাবে এটা একটু খুবই ছোট কিছু ভ্যালু, এই ভ্যালুগুলোতে আমরা অ্যাটমিক মাস ইউনিট এরকম একটা ইউনিট আমরা ইউজ করব এই ক্ষেত্রে। আচ্ছা, তো এক ইউনিট সমান আসলে কত কেজি? আসলে এক AMU সমান অ্যাটমিক মাস ইউনিট সমান এখানে কেজির সাথে বা এসআই এককের সাথে সম্পর্ক করতে, কারণ আমরা জানি 1 টন সমান যেমন আমাদের 1000 কেজি হয়, 1 টন সমান 1000 যেমন কেজি হয়, তাই সেমভাবে আমরা যে একটা AMU নতুন একটা একক নিয়ে আসছি কেমিস্ট্রিতে, এক AMU, এটা ছোটো হাতে লিখতে হবে, 1 AMU, এটার সমান আসলে কত কেজি? এটা হচ্ছে আমাদের 1.661 ইন্টু 10⁻27 কেজি, এটার ভ্যালু। তাহলে আমাদের এক AMU এর ভ্যালু হচ্ছে 1.661 ইন্টু 10⁻27 কেজি। এটা হচ্ছে আমাদের 1 EMU বা AMU, কিংবা এক ইউ বলা যেতে পারে, শুধু ইউ বলতে পারে। এটা হচ্ছে আমাদের ভ্যালু 1.661 ইন্টু 10⁻27 কেজি। আচ্ছা, তো আমাদের এই জায়গায় ছিল হলো জায়গায় মুছে ফেলেছি, 1.00727 নিউট্রন ছিল 1.0086664 ইউ। এরপরে ছিল আমাদের ইলেকট্রনটার ভর হচ্ছে 0.000054858।
ইউ। আচ্ছা, তো আমরা ইউ সম্পর্কে জেনেছি AMU ওয়ান মাস অ্যাটমিক ইউনিট সমান হচ্ছে 1.661 ইন্টু 10⁻27 কেজি। আচ্ছা, তো এটা আমরা যখন ইলেকট্রনের বর এই কেজিতে না বলে ওই যে 1.661 ইন্টু 10⁻27 দ্বারা কেজিটিকে যখন ভাগ দিব তখন আমাদের চলে আসবে এই ভ্যালুটা। এটাই হচ্ছে আমাদের কি এই যে যখন আমরা গুণ দিব এক্ষেত্রে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের জিরো, এই যে ইউনিটে AMU অ্যাটমিক ম্যাস ইউনিটে এই ভ্যালুটা 0.00054858 ইউনিট বা অ্যাটমিক মাস ইউনিট। প্রোটনের ক্ষেত্রে পাবো 1.007276, নিউট্রনের ক্ষেত্রে পাবো 1.008664। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ইলেকট্রনের ভরটা আসলে খুবই কম, হ্যাঁ, দশমিকের পরে 3 শূন্য আছে, খুবই কম সংখ্যা। এটা প্রোটন আছে মোটামুটি, নিউট্রন আছে মোটামুটি, এবং নিউট্রনে হচ্ছে সবচেয়ে ভারী কণিকা আমাদের নিউক্লিয়াসের ভিতরে আর কি। আচ্ছা, তো আমরা যখন প্রোটনের পারমাণবিক ভর বলি, পারমাণবিক ভর মানে আসলে পরমাণুর ভর। পারমাণবিক মানে হচ্ছে পরমাণুর জন্য পারমাণবিক ভর আসে, অণুর জন্য আণবিক ভর আসে। তাহলে পরমাণুর জন্য পারমাণবিক ভর, পরমাণুর জন্য পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে আমাদের পরমাণুতে কী কী থাকে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এগুলো না। তো এইগুলার যে ভর, যা ভরের সমষ্টি, এটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর। এইগুলার যে সমষ্টি, এটা হচ্ছে আমাদের পারমাণবিক যে ভর ওটা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে একটা কার্বন 12, আমরা যদি দেখি কার্বন 12 আইসোটোপে, এই যে আমরা বলতেছি AMU, এই AMU কোত্থেকে নিয়ে আসা হয়েছে? AMU হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিট, হচ্ছে আমাদের যে কার্বন 12 আইসোটোপ আছে, কার্বনের দুটো আইসোটোপ 12 এবং 13। তাহলে কার্বন 12 আইসোটোপের যে ভর, ওই 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মান হচ্ছে 1.661 ইন্টু 10⁻27 কেজি। এটাই হচ্ছে আমাদের কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মান। কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মান হচ্ছে 1.661 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বন 12 আইসোটোপ থেকে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে আমরা বলতেছি 1U। এটা হচ্ছে 1U। ওকে, তাহলে কার্বন 12 আমাদের একটা পরমাণুর ভর যদি এমন হয় কার্বন 12 ভাগের 1 অংশ, তাহলে কার্বন 12 এর ভর কত হবে? নিশ্চয়ই কার্বন 12 এর ভর হবে আমাদের 12U, তাই না? 12U, 1U সমান এটা, এই ভ্যালুটা, তাহলে 12U হবে। তাহলে আমরা যখন করব কার্বনের ক্ষেত্রে, যখন আমরা পারমাণবিক ভরটা বের করতে যাব, কার্বন 12 পরমাণুর ভর বের করতেছি, সাপোজ পরমাণুর ভর। তো আমরা জানি এখানে আমাদের যে কার্বন 12 এসিডে কয়টা প্রোটন থাকে, কয়টা ইলেকট্রন থাকে, কয়টা নিউট্রন থাকে। আমরা জানি পরমাণুর ভর মানে কি, এখানে যে প্রোটন সংখ্যা আছে, যে নিউট্রন সংখ্যা আছে, যে ইলেকট্রন সংখ্যা আছে, সবগুলোর যে যোগফল, ওটা না আমাদের এখানে টোটাল যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের যে টোটাল ভর, এগুলোর ভরের যে যোগফল ওটা। তাহলে আমাদের এখানে প্রোটনের ভর কত? এটা না 1.007276U। তারপর হচ্ছে নিউট্রন আছে মাঝখানে আমাদের 1.008664। দেন আমাদের ইলেকট্রন আছে, তাই না? ইলেকট্রন আছে হলো এই যে 0.00054858U। এটা হচ্ছে আমাদের টোটাল কার্বনের যে পরমাণুর মাঝে, একটা পরমাণুর যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের যে ভরের সমষ্টি ওটা। কিন্তু কার্বন 12 এর মাঝে কয়টা প্রোটন আছে? 6টা। আমরা জানি ইলেকট্রন কয়টা? 6টা। প্রোটন পারমাণবিক সংখ্যা কত? কার্বনের 6। তাহলে প্রোটন কয়টা হবে? প্রোটন হবে 6টা, ইলেকট্রন হবে 6টা, এবং নিউট্রন হবে 6টা। তাহলে এখানে নিশ্চয়ই 6 দ্বারা গুণ হবে টোটালটাকে। এটা হচ্ছে একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রনের গুণফল। যেহেতু আমাদের কার্বনের ভিতরে টোটাল 6টা প্রোটন, 6টা ইলেকট্রন, 6টা নিউট্রন আছে, আমরা টোটালে 6 দ্বারা গুণ করে দিছি। এরপরে আমাদের ভ্যালুটা আসছে হলো 12.09893148U। ওকে, আচ্ছা, তো এটা কিন্তু আমাদের এই যে এই সংখ্যা মতে কার্বনের আমাদের 12 হিসেবে 12 ভাগের 1 অংশ থেকে আমরা যেটা কার্বনের এই AMUতে নিয়ে আসছি অ্যাটমিক মাস ইউনিটে, সেটা হচ্ছে 12 একক আসছে। বাট এই ক্ষেত্রে আমাদের আসছে 12.099314 অ্যাটমিক ম্যাস ইউনিট। তো এই মানে পরিবর্তনটা আসলে কেন? মানে আমাদের অলমোস্ট কাছাকাছি, বাট অল্পটুক আমাদের একটু পরিবর্তন হয়ে গেছে মানটা। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে? এখানে মূলত আমাদের 0.8% ভ্যালু বেশি এসেছে। 0.8% পরিমাণ ভর আমাদের কার্বন 12 আইসোটোপের ভর যখন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে করতে গিয়েছি তখন আমাদের বেশি এসেছে। আচ্ছা, তো এই বেশি আসার কারণে আমরা যদি একটু ঢুকি, ওকে,
তাহলে আমরা যখন স্বাভাবিকভাবে কার্বন এর আণবিক ভর পারমাণবিক ভর বের করছি তখন আমাদের আসে 12 অ্যাটমিক মাস ইউনিট। বাট যখন আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর কাউন্ট করে গিয়েছি তখন আসছে আমাদের 0.8% বেশি আসছে। তো এটা হচ্ছে আমাদের মূলত আমরা যে এখানে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের ভিতরে যে আমাদের প্রোটন এবং নিউট্রন ছিল, প্রোটন এবং নিউট্রনের ভরটাই মূলত আমাদের পারমাণবিক ভর। এখানে ইলেকট্রনের ভরটাকে কিন্তু আমরা খুব একটা কাউন্টে আনি না, বা আমরা বলেছি এটা 1837 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এখানে যে ভর আছে প্রোটন এবং নিউট্রনের, তাহলে এটা খুবই কম এই মানটা। তাই আমরা চাইলেই এই ইলেকট্রনের মানটা স্কিপ করতে পারবো। ইলেকট্রনের ভ্যালুটা আমাদের আসলে কোনো এই যে এখানে প্রভাব ফেলে না। এই যে 0.8% কম হচ্ছে এই কাজটাতে বা এই ভ্যালুটাতে, মানে 0.8% এই বলটা বা 0.8% এই মানটা পরিবর্তন হওয়ার জন্য, বা এই যে ব্যতিক্রম বা এই যে এখানে যে পরিবর্তনটা হচ্ছে আমাদের 0.8% যে পরিবর্তন হচ্ছে, আচ্ছা। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কার্বন বায়োআইসোটোপের করছি তখন আমাদের কার্বন যখন বায়োআইসোটোপের 12 ভাগের 1 অংশ করছি তখন আমাদের এটা আসছে 12 IU আসছিল এর ভ্যালুটা, কার্বন বায়োআইসোটোপ 12 IU। বাট যখন আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর যোগ করে এটার ভ্যালুটা নিয়ে আসছি 12 আসছিল। তার মানে এখানে আমাদের 0.8% ভ্যালু, 0.8% পরিমাণ মান আমাদের একটু অসঙ্গতি, বা এখানে আমাদের বেশি আসছে, 0.8% মান বেশি আসছে। এই বেশিটা কেন? আমরা বলেছি এখানে আমাদের পরমাণুর নিউক্লিয়াসে থাকবে হলো প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের ভর হচ্ছে সবচাইতে বেশি। প্রোটনের ভর হচ্ছে আমাদের 1.673, নিউট্রনের ভর হচ্ছে 1.675। তার মানে আমাদের এই যে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রনের ভরটাই মূলত আমাদের পরমাণুর ভর। নিউক্লিয়াসের যে ভর এটা হচ্ছে পরমাণুর ভর। বাইরে যে ইলেকট্রন বসে আছে ওটার ভর কিন্তু খুব একটা ম্যাটার করে না আমাদের এই পারমাণবিক ভর কাউন্টে। তাই আমাদের যে এখানে পরিবর্তন 0.8% আসছে, এখানে 0.8%-এর যে একটা ত্রুটি আসছে, এই ত্রুটিটা মেক করতে কিন্তু আমাদের ইলেকট্রনের খুব একটা কন্ট্রিবিউট নাই। এখানে মেইনলি আমাদের যে কাজটা করছে এটা হলো নিউক্লিয়াসের ভিতরে। তো নিউক্লিয়াসের জন্য কেন আসলে এটা এমন হয়েছে? আচ্ছা, তো আমরা পড়েছি এই যে নিউক্লিয়াসের ভিতরে আমাদের কাজ করে হলো সবল নিউক্লিয় বা নিউক্লিয়ার বল। প্রোটন এবং নিউট্রনের মাঝে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয়ার আকর্ষণ বল। হ্যাঁ, তো এই সবল নিউক্লিয় বলের কারণেই আমাদের প্রোটন এবং নিউট্রন, এখানে আমাদের জানি পরমাণু নিউক্লিয়াসে প্রচুর অনেকগুলো প্রোটন আছে, তাই না? অনেকগুলো প্রোটন রয়েছে। তো এই প্রোটনে আমরা জানি বিকর্ষণ হয়। এই প্রোটনে কি হবে? এই জায়গাটাতে বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে আমরা জানি সব পজিটিভ চার্জ, প্রোটন কেমন পজিটিভ। কেন বিকর্ষণ হচ্ছে? কারণ প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে। এখানে প্রোটনও পজিটিভ, এই প্রোটনও পজিটিভ, সবাই পজিটিভে বিকর্ষণ হবে, এবং বিকর্ষণে কিন্তু নিউক্লিয়াস ব্লাস্ট হওয়ার একটা চান্স থাকে। বাট তা তো হয় না। যদি হতো তাহলে নিউক্লিয়াস অস্থায়ী অবস্থা প্রাপ্ত হতো। তাহলে ওই ক্ষেত্রে আমাদের এটা হয় না। কেন হয় না? প্রোটন একটা বিকর্ষণ বল যেমন কাজ করছে, প্রোটন প্লাস নিউট্রন একটা আমাদের যে প্রোটন প্লাস নিউট্রন একটা আকর্ষণ বলও তেমন কাজ করছে। এই আকর্ষণ বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং প্রোটনে বিকর্ষণ বলের মানটা এই যে প্রোটন নিউট্রনের আকর্ষণ বা যে সবল নিউক্লিয় বল আকর্ষণ বল, এই আকর্ষণ বলের চাইতে অনেক কম। মানে এই বিকর্ষণ বলের মানটা এই যে প্রোটন ও নিউট্রন সবল নিউক্লিয় বলের মানের চাইতে অনেক কম, কিংবা সবল নিউক্লিয় বলের মানটা অনেক বেশি এই বিকর্ষণের চাইতে, যার ফলে আমাদের এই যে নিউক্লিয়াসটা আসলে এই যে এক্সিস্ট করে, আমরা নিউক্লিয়াসটা আসলে এইভাবে থাকে। বাট যখন আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 87 ক্রস করে, যখন 87 ক্রস করে তখন প্রোটনের সংখ্যা অসম্ভব বেড়ে যায়। আমরা জানি 87 পারমাণবিক সংখ্যা মানে 87টা প্রোটন, তার প্রোটন সংখ্যা যত বাড়তেছে বিকর্ষণটা তত বেশি বৃদ্ধি হচ্ছে। এক সময় গিয়ে যখন একটা সবল নিউক্লিয় বলের চাইতেও বেশি হবে বিকর্ষণ বলটা, ওই সময় আসলে আমাদের এই যে স্বাভাবিক যে নিউক্লিয়াস ওটা কিন্তু আর থাকবে না। ওই সময় আসলে আমাদের তেজস্ক্রিয়তার উদ্ভব হয়। আমরা আলফা বিটা কণা এগুলোর উপস্থিতি দেখি, মানে তেজস্ক্রিয়তা নিউক্লিয়াস ভেঙে যাবে, ছোটো ছোটো কণা পরিণত হবে তেজস্ক্রিয়তা, যেটা আমরা পড়বো পরবর্তীতে। তাহলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে প্রোটন এবং নিউট্রন মিলে সবল নিউক্লিয় বল গঠন করতেছে। সবল নিউক্লিয় বলটা কীভাবে গঠন হচ্ছে? তাহলে এখানে আমাদের বলা হচ্ছে এই যে এখানে আমাদের 0.8% বর লস হচ্ছে। এই লসটা আসলে কই যাচ্ছে?
0.8% লস হচ্ছে। এই লসটা আসলে প্রোটন নিউট্রনের যে সবল নিউক্লিয় বল তৈরি হয়েছে, এই সবল নিউক্লিয় বল গঠনে ভূমিকা রাখছে এই বলটা। কিভাবে? আমরা আইনস্টাইনের সূত্র থেকে জানি আপেক্ষিকতার সূত্র E=mc²। এই E=mc² সূত্রটা আমাদের এমন এক সূত্র যেখানে m হচ্ছে ভর, c হচ্ছে আলোর বেগ, e হচ্ছে এনার্জি বা শক্তি। মানে আমাদের শক্তির সাথে বা বলের সাথে আমাদের ভরের একটা সম্পর্ক গঠন করছে। মানে ভর থেকে যে শক্তি হয় আমাদের এরকম একটা সম্পর্ক নির্দেশ করে আমাদের এই যে আইনস্টাইনের সূত্রটা। তাহলে এই সূত্রের মাধ্যমে আমাদের এখানে কিছু বল লস হয়ে এই সবল নিউক্লিয় বলের জন্য যে আমাদের যতটুকু বল দরকার ততটুকু বলের যোগান দেয়। মানে এই 0.8% বলটাই আমাদের সবল নিউক্লিয় বলের যোগানদাতা। ঠিক আছে, এর জন্য আমাদের মূলত এখানে কিছু পরিমাণ শক্তি লস বা বল লস হয়েছে। তাহলে এরপরে আমরা দেখবো হলো এই যে আইসোটোপের জন্য আমরা এটাই হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট। মানে আমরা সবসময় দেখবো কি প্রকৃত পারমাণবিক ভরটা অল্পটুক বেশি হয় আমাদের গড় পারমাণবিক ভর থেকে। যেখানে আমরা 12 পেয়েছি, এখানে 12.something পেয়েছি। ওকে, আচ্ছা, তো এখানে আমরা কয়েকটা আইসোটোপ দেওয়া হচ্ছে। কার্বন 12, কার্বন 13 এর ভর হচ্ছে 12U, তারপর মানে অ্যাটমিক মাস ইউনিট। কার্বন 13 হচ্ছে 13.something, ক্লোরিন হচ্ছে, তো ক্লোরিন 37 হলো, ক্লোরিন 35, ক্লোরিন 37, কপার 63, কপার 65, এগুলোর পর এরকম হচ্ছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এটা জেনেছি। এরপরে আমরা কিভাবে প্রকৃতিতে যদি আচ্ছা, আইসোটোপ বিষয়টিকে প্রকৃতির প্রাপ্তির হার থেকে আমাদের কয়েকটা ম্যাথ দেওয়া আছে। আইসোটোপ বিষয়টা হচ্ছে যখন একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর মাঝে যখন নিউট্রন সংখ্যার পার্থক্য থাকে তথা ভর সংখ্যার পার্থক্য থাকে অথবা প্রোটন সংখ্যা সমান থাকে, তাকে বলা হচ্ছে আইসোটোপ। তাহলে আইসোটোপ হচ্ছে তারা যাদের মাঝে প্রোটন সংখ্যা সমান। এরপরে আমরা একটা শব্দ পড়বো, সেটা হচ্ছে আইসোটোন মানে হচ্ছে যাদের মাঝে নিউট্রন সংখ্যা সমান। যাদের মাঝে নিউট্রন সংখ্যা সমান তারা হচ্ছে আইসোটোন। আইসোবার কারা? যাদের মাঝে ভর সংখ্যা সমান, তারা হচ্ছে আইসোবার। তো আমাদের এখানে আইসোটোপ দেওয়া আছে, মনে করি ক্লোরিন 35 একটা আইসোটোপ দেওয়া আছে। ক্লোরিন 35 আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্তর হার হচ্ছে 70.77%। ক্লোরিন 37-এর প্রকৃতিতে প্রাপ্তর হার হচ্ছে 24.323%। আচ্ছা, আচ্ছা, তো আমাদের এখানে দেওয়া আছে ক্লোরিন 35 হচ্ছে 75.77% দেওয়া আছে, যেটার পারমাণবিক ভর হচ্ছে আমাদের এত, এবং ক্লোরিন 37-এর শতকরা হার দেওয়া আছে হলো 24.23%। মানে প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায় এক একটা ক্লোরিন 35 যেটা আইসোটোপ, এটা প্রকৃতিতে 75.77% পাওয়া যায়। ক্লোরিন 37 যেটা, এটা 24.23% পাওয়া যায়। ক্লোরিন 35-এর আমাদের পারমাণবিক ভর হচ্ছে এত, ক্লোরিন 37-এর পারমাণবিক ভর হচ্ছে এত। যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, আমরা কীভাবে বের করবো? শতকরা পার্সেন্টেজ থেকে। তাহলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হবে, আমরা পার্সেন্টেজের সাথে তার ভরটাকে গুণ দিয়ে দিব। 75.77 গুণন 34.968 প্লাস 24.23 গুণন 36.956 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 35.45 ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, তাহলে ক্লোরিনের দুটো আইসোটোপের শতকরা প্রাপ্তির হার দেওয়া থাকলে আমাদের এই যে শতকরা প্রাপ্তির হারের সাথে তার পারমাণবিক ভর ইন্ডিভিজুয়ালি গুণ, শতকরা প্রাপ্তির হারের সাথে ইন্ডিভিজুয়ালি গুণ দিয়ে দুটো যোগ করে 100 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাচ্ছি। এবার আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। তো আমাদের পদার্থবিজ্ঞানে পারমাণবিক ওজন বা আপেক্ষিক যে পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট একটা কথা আছে। পারমাণবিক ওজন বলে যে একটা কথা আছে, ওটা কিন্তু আমাদের রসায়নের সাথে মিলে না। কেন? আসলে পারমাণবিক ওজন যখন আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে যাবো তখন কিন্তু W=mg হবে, তাই না? mg ওয়েট, ওজন, m হচ্ছে ভর, g হচ্ছে 9.8 ms/2। মানে এক্ষেত্রে একটা ত্বরণ কাজ করবে যার একক হচ্ছে আমাদের নিউটন। এই ওজন একক কি? নিউটন।
তো এক্ষেত্রে আমাদের এটা কিন্তু রসায়ন বিজ্ঞান আমরা পারমাণবিক ভর হিসেবে জানবো স্বাভাবিকভাবে। এই পারমাণবিক ওজনটা আসলে আমাদের পারমাণবিক ভর, এটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর। এই পারমাণবিক ওজনটাই কেন ডব্লিউ আমাদের এখানে মূলত ওজনের যে সংজ্ঞা, এটা কিন্তু প্রকৃতভাবে ভর হিসেবে আমরা ডিনোট করব এই রসায়নে। তো এখানে কথা হচ্ছে আমাদের এত পেয়েছি হলো আপেক্ষিক পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর পেয়েছি এত। এখানে যখন আমরা 1 AU দ্বারা ভাগ করে দিব, 1 অ্যাটমিক মাস ইউনিট দ্বারা ভাগ করে দিব, এটা চলে যাবে। ফাইনাল অ্যান্সার হচ্ছে 34.45। এবং দেখো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, শুধু পারমাণবিক ভর, এটা কিন্তু আমাদের এককবিহীন বা ইউনিটলেস একটা ভ্যালু। তার মানে আমাদের পারমাণবিক ভরের কোনো একক নেই। কেন? কারণ এক্ষেত্রে আমাদের 1 অ্যাটমিক ইউনিট দ্বারা ভাগ যাওয়ায় উপরে কাটাকাটি গিয়ে চলে গেছে। সেমভাবে আমাদের এখানে একটি সমস্যা দিয়েছে বইয়ে, সেটা হচ্ছে কপারের দুটো আইসোটোপ হচ্ছে কপার 35 এবং কপার 65। কপারের দুটো আইসোটোপ দিয়েছে, কপার 63 এবং কপার 65, কপারের দুটো আইসোটোপ। তো বলেছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, দেওয়া আছে কতটুকু? গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। ওকে, বলতেছে প্রকৃতিতে প্রাপ্তির হার বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথে আমাদের দেওয়া ছিল প্রকৃতিতে প্রাপ্তির হারটা দেওয়া ছিল, ইন্ডিভিজুয়ালি ভরটা দেওয়া ছিল, গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করেছি, তাই না? বাট এইটাতে আমাদের কি বলেছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে, বাট আমাদের প্রকৃতিতে প্রাপ্তির হারটা দেওয়া নেই। তো আমরা যদি বলি প্রকৃতিতে প্রাপ্তির হার আমরা কী দ্বারা প্রকাশ করি? শতকরা দ্বারা, শতকরা বা পার্সেন্টেজ দ্বারা। তাহলে আমরা যদি বলি কপার 63 প্রকৃতিতে প্রাপ্তির হার হচ্ছে X%, তাই না? যেহেতু এরা দুজন, একটা হচ্ছে কপার 63, কপার 65, দুজনে মিলে অবশ্যই কত হওয়ার কথা? দুজনে মিলে অবশ্যই 100% হওয়ার কথা। তার মানে কপার 65 কত হবে? 100 থেকে যদি আমি X বাদ দিয়ে দিই, যেটাই পাবো সেটা হচ্ছে আমাদের কপার 65, যেহেতু দুজনে মিলে 100% হবে, হ্যাঁ না? তো এবার আমরা কপার 63 এর আমাদের ধরা মতে, এটা হচ্ছে ধরা মতে আমরা কপার 63 এর পার্সেন্টেজ পেয়েছি, কপার 65 এর পার্সেন্টেজ পেয়েছি। এবার আমরা যদি সূত্রে বসাই দিই, গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু হচ্ছে এই পার্সেন্টেজের সাথে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা যে আইসোটোপ 63 এর সাথে আমরা গুণ করে দিব x, তারপর হচ্ছে প্লাস এই যে 100 মাইনাস x এর সাথে গুণ করে দিব 65 ডিভাইডেড বাই 100। দেন এই আপেক্ষিক পারমাণবিক ভর কত জানো? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত? 63.5। এখানে এই ভ্যালুটা লিখবা। দেন এখান থেকে x এর আননোন একটা মান, এক চলক বিশিষ্ট একটা সমীকরণ হয়ে গেছে, আমরা x এর ভ্যালুটা বের করতেই পারি। তাহলে এরকমভাবে আসলে বের করা যাবে। ওকে, তো আমাদের এর পরের টপিকটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। এতক্ষণ আমরা পড়েছি হলো আপেক্ষিক পারমাণবিক ভর এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর, শতকরা হার, আইসোটোপের আর কি। তো এখন আমরা দেখব আণবিক ভর। আণবিক ভর বিষয়টা কি? তাহলে আমাদের পরমাণুর জন্য হয় কি? পরমাণুর জন্য হয় পারমাণবিক ভর। দেন অণুর জন্য হবে আণবিক ভর। পরমাণুর জন্য পারমাণবিক ভর, অণুর জন্য আণবিক ভর। আমরা জানি অণু কিভাবে গঠিত হয়। অণু গঠিত হয় একাধিক পরমাণুর সমন্বয়ে। নিশ্চয়ই একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত হয় পরমাণু। তাহলে এই যে পরমাণু সমন্বয়ে অনুগঠিত পরমাণুর পারমাণবিক ভরগুলোকে যদি অণুর সংখ্যা দ্বারা আমরা পরমাণুর সংখ্যা দ্বারা গুণ দিয়ে দিই, যেটাই পাবো ওটা হচ্ছে আমাদের আণবিক ভর। ঠিক আছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে অণুর ভর। আমাদের অণুর ভিতরে যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুর সংখ্যা দ্বারা যদি ওই পরমাণুর পারমাণবিক ভর দ্বারা গুণ দেই এবং যোগ করি, যেটাই পাবো ওটা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক। আমাদের কার্বন ডাইঅক্সাইডের একটা উদাহরণ দেওয়া আছে। কার্বন সংখ্যা কয়টা? কার্বন একটা আছে, 1। কার্বনের পারমাণবিক ভর কত? 12। অক্সিজেন কয়টা দেওয়া আছে? 2টা। কার্বনের পারমাণবিক ভর কত? 16। 16 দুগুণে 32, কার্বন হয় 12, টোটাল 44 গ্রাম। তার মানে আমাদের আপেক্ষিক আণবিক ভর কত গ্রাম? 44 গ্রাম। এক্ষেত্রে আণবিক ভর
কার্বনের জন্য। সেম আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখতে পারি H2SO4, হাইড্রোজেন কয়টা আছে? 2টা। হাইড্রোজেনের জন্য আপেক্ষিক আণবিক ভর 1, সালফার কত? 1টা। সালফারের আপেক্ষিক আণবিক ভর কত? পারমাণবিক ভর 32। অক্সিজেনের জন্য অক্সিজেন কয়টা আছে? 4টা। পারমাণবিক ভর কত? অক্সিজেনের জন্য 16। তাহলে এখানে হবে 2, এখানে হবে 32, অক্সিজেন 16 হবে 64, টোটাল হবে 98 গ্রাম। এইভাবে আমরা কিন্তু আপেক্ষিক আণবিক ভর বের করতে পারি। তাহলে আমাদের অধ্যায়টা এতটুকুই ছিল। আমরা অধ্যায়ের একেবারে শুরুতে পড়েছিলাম কিভাবে পরমাণু কণাসমূহ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভর, চার্জ, আবিষ্কারককে এবং হচ্ছে আপেক্ষিক আদান এবং আপেক্ষিক ভর। এরপরে পরমাণু মডেল সম্পর্কে জেনেছি। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে দেন, বোর পরমাণু মডেল 1913 সালে দেন। রাদারফোর্ড পরমাণু মডেলের যে সিদ্ধান্ত, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা উনি দিয়েছে, যে বর্ণনা করেছেন, ওখানে যে উনি নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন, ইলেকট্রনগুলা কীভাবে ঘুরে এগুলা, তারপরে হচ্ছে ওনার সীমাবদ্ধতা, উনি যে সৌর মডেলের সাথে তুলনা করে ফেলেছিলেন এটা। তারপর ম্যাক্সওয়েল এসে বর্ণনা দেন যে এভাবে যদি ঘুরতে থাকে এটা অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে। তো এই বিষয়গুলো আমরা পড়েছিলাম, ওনার সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল 1913 সালে আসে। উনি হচ্ছে শুরুতে আমাদের যে বলে দেন নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যদিও এটা ভূবৃত্তাকার, আসলে এক্স্যাক্টলি ওনার সীমাবদ্ধতার মাঝে ছিল। ওই কক্ষপথগুলোকে উনি নাম দেন শক্তি স্তর বা অরবিট। তো এগুলারকে উনি KLMN দ্বারাও করেন। এটাই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এছাড়া উনি এটাও বলেন যে আমাদের যখন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রন আসা যাওয়া করবে, তখন এখানে আমাদের শক্তি শোষণ বা বিকিরণ হবে। তো এই শোষণ বা বিকিরণের সময় নির্দিষ্ট আলোর তরঙ্গদৈর্ঘ্য বের হবে এবং আমরা বর্ণালী দেখতে পাবো এই ক্ষেত্রে। তো ওনার যে ত্রুটি ছিল এটা হলো, এই বর্ণালীগুলো উনি একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য ব্যাখ্যা করতে পারেন, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে এই বর্ণালীগুলো কীরকম হবে উনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। এরপরে হচ্ছে আমাদের পরমাণু মডেলের যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এই যে ওনার একটি সীমাবদ্ধতা ছিল এটা। এবার আমাদের পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছি, কীভাবে ইলেকট্রন বিন্যাস 2n স্কোয়ারের যে সূত্র, তারপর হচ্ছে উপশক্তি স্তরের ধারণা, উপশক্তি স্তর কি, 2 × 12 + 1 দিয়ে আমরা যে পরমাণুতে মোট ইলেকট্রন সংখ্যা বের করতে পারি ওটা। এরপরে হচ্ছে আহ্বান নীতি, কীভাবে উঁচু নিম্ন শক্তি স্তর থেকে ফিল আপ করে উচ্চ শক্তি স্তর ইলেকট্রনগুলো যায়। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম, কপার এবং ক্রোমিয়াম, কারণ অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে। তাহলে এটার জন্য মূলত তার ব্যতিক্রম দেখায়। ফাইনালি পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এবং আমাদের আণবিক ভর দিয়ে আমাদের অধ্যায়টি শেষ হয়েছে। তো এতটুকুই আমাদের আজকে। আসসালামু আলাইকুম।